আজ আমরা দারুণ চমকপ্রদ একটি বিষয়ের গভীরে প্রবেশ করতে যাচ্ছি। মূল সোর্স মেটেরিয়াল বা উৎসগুলো থেকে আজ আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটি ইসলামিক রাজনৈতিক ব্যবস্থায় আইন, সমাজ এবং মানুষের নৈতিক দায়িত্বের মধ্যে চমৎকার একটা ভারসাম্য বজায় রাখা হয়। বলে রাখা ভালো, পুরো বিশ্লেষণটি আমরা একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র সোর্সে দেয়া তথ্যের ভিত্তিতেই তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। আলোচনার সুবিধার্থে পুরো বিষয়টিকে আমরা কয়েকটি ধাপে ভাগ করেছি, যেমন কর্তৃত্বের দ্বৈত কাঠামো, আইনি প্রয়োগের চেয়ে সামাজিক রীতিনীতির গুরুত্ব, কিভাবে নৈতিক কর্তৃত্ব গড়ে ওঠে, রাষ্ট্র ঠিক কখন হস্তক্ষেপ করে, প্রথম প্রতিরোধক হিসেবে সমাজের ভূমিকা এবং সবশেষে কিভাবে এটি রাজনৈতিক ব্যবস্থার চেয়েও দীর্ঘস্থায়ী হয়। তো আমাদের প্রথম পয়েন্টে আসা যাক, কর্তৃত্বের দ্বৈত বা ডুয়েল কাঠামো। সোর্সের একদম কেন্দ্রে থাকা একটা চমৎকার ভারসাম্য চিত্র এখানে ফুটে উঠেছে। ভাবুন তো একটা দাড়িপাল্লার কথা। এর একদিকে রয়েছে রাষ্ট্রের প্রশাসনিক ও আইনি দায়িত্ব, যেমন হুদুদ, কেসাস, সুশাসন বা নিরাপত্তার মতো বড় বড় বিষয়গুলো নিশ্চিত করা। আর ঠিক অন্যদিকে রয়েছে খোদ সমাজের নিজস্ব দায়িত্ব, মানে মানুষের নৈতিক আচরণ এবং ভালো কাজের আদেশ দেয়া। একেবারে নিখুঁত একটা ব্যালেন্স। সোর্স মেটেরিয়ালে এই সামাজিক দায়িত্বটিকে বোঝাতে একটি খুব পরিচিত আরবি পরিভাষা ব্যবহার করা হয়েছে। টার্মটি হল আমার বিল মারুফ। সহজ কথায় এর মানে হল ভালো বা সঠিক কাজের আদেশ দেওয়া। ইসলামে এটি কিন্তু শুধু রাষ্ট্রের কাজ নয়, বরং বৃহত্তর মুসলিম সমাজের নিজস্ব একটা দায়িত্ব। মানে সবকিছু শুধু সরকারের উপর ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না, সমাজকেও নৈতিকতা ধরে রাখার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করতে হবে। এবারে আমরা দ্বিতীয় অংশে চলে যাচ্ছি, আইনি জবরদস্তির চেয়ে সামাজিক রীতিনীতি কেন বেশি গুরুত্বপূর্ণ। এখন মনে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগতে পারে। সোর্সেও কিন্তু এই প্রশ্নটা খুব স্পষ্টভাবে তোলা হয়েছে। প্রশ্নটা হলো, মানুষ যদি হিজাব পালন না করে তাহলে একটি খিলাফত বা ইসলামিক রাষ্ট্র ঠিক কী করবে? আসলে কৌতূহল জাগানো একটা প্রশ্ন, তাই না? এটা থেকে আমরা আসলে বুঝতে পারব যে দৈনন্দিন নৈতিকতার বিষয়টা সেখানে কিভাবে ম্যানেজ করা হয়। আচ্ছা, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সোর্সে খুব চমৎকার একটা সামাজিক রীতিনীতির উদাহরণ টানা হয়েছে। খুব বেশি দিন আগের কথা নয়, বৃহত্তর সমাজের দিকে তাকালে একটা জিনিস কিন্তু আমরা প্রায়ই দেখতাম। ধরুন, আজান শোনা গেলে বা সামনে কোনো সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্বকে দেখলে অনেকেই একদম সহজাতভাবে মাথায় কাপড় তুলে দিতেন। এটা কিন্তু আমাদের সমাজের খুব গভীর একটা রীতিনীতি ছিল। এখানে সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এই যে আচরণের কথা বললাম, এটা কিন্তু কোনো আইনের ভয়ে হতো না। কেউ কি পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার ভয়ে মাথায় কাপড় দিত? একদমই না। এটা ঘটত সম্পূর্ণ প্রাকৃতিকভাবে, ভেতরকার একটা শ্রদ্ধাবোধ থেকে। আর সমাজও এটাকে ইতিবাচকভাবে দেখত। আইনি জবরদস্তি বা জোর করার কোনো ব্যাপারই এখানে ছিল না। তো এখান থেকে মূল পয়েন্টটা দাঁড়াচ্ছে, সোর্স অনুযায়ী ইসলামিক রাষ্ট্রব্যবস্থা বা খিলাফত ঠিক ওই সম্মানিত ধর্মীয় উপস্থিতির মতোই কাজ করে। রাষ্ট্র শুরুতেই কিন্তু পুলিশের মতো জোর জবরদস্তি বা বল প্রয়োগ করে না, বরং এটি এমন একটি নৈতিক পরিবেশ তৈরি করে যেখানে মানুষ প্রাকৃতিকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবেই ইসলামিক মূল্যবোধকে আপন করে নেয়, কারণ সমাজ নিজেই সেই মূল্যবোধগুলোকে সম্মান করতে শেখে। চলুন তৃতীয় অংশে যাই, নৈতিক কর্তৃত্বের বিকাশ। এখানে দুটো একদম ভিন্ন ধারণার মধ্যে দারুণ একটা তুলনা দেখানো হয়েছে। একদিকে ভাবুন একটা নজরদারি ভিত্তিক রাষ্ট্রের কথা, যাকে আমরা মাইক্রো ম্যানেজমেন্ট বলতে পারি। এরা মানুষের ছোটখাটো দুর্বলতার প্রতি খুব কঠোর হয় আর কথায় কথায় আইন চাপিয়ে দেয়। অন্যদিকে আছে নৈতিক বিকাশ, যা শিক্ষা, মানুষের প্রকৃত কষ্টগুলোকে বোঝা এবং সামাজিক সংস্কারের উপর জোর দেয়। সোর্স আমাদের জানাচ্ছে যে ইসলামিক কাঠামো মানুষের দুর্বলতাগুলো বোঝে এবং কথায় কথায় কঠোর শাস্তির চেয়ে এই সংস্কারমূলক পথটাকে বেশি অগ্রাধিকার দেয়। এই প্রসঙ্গে সোর্স মেটেরিয়ালে অত্যন্ত চমৎকার একটা উক্তি আছে, যা আমি সরাসরি পড়ে শোনাচ্ছি। ইসলাম নিখুঁত হওয়ার দাবি করে না, এটি আন্তরিকতা এবং ধীরে ধীরে সংস্কারের দাবি করে। এই দার্শনিক ভিত্তিটাই আসলে প্রমাণ করে যে এই কাঠামো মানুষের ভুল ত্রুটিগুলো সম্পর্কে বেশ সচেতন। এটি রাতারাতি কাউকে নিখুঁত বানিয়ে ফেলতে চায় না, বরং একটা ধারাবাহিক উন্নতির ওপর জোর দেয়। আমাদের চতুর্থ আলোচনার বিষয়, রাষ্ট্র ঠিক কখন হস্তক্ষেপ করে। সোর্স বলছে রাষ্ট্র তখনই হস্তক্ষেপ করে যখন ফিতনা তৈরি হয়। এই ফিতনা টার্মটার একটা খুব স্পেসিফিক অর্থ আছে এখানে।
এর মানে হল সুসংগঠিতভাবে নৈতিক অবক্ষয় ঘটানো কিংবা প্রকাশ্যে সবার সামনে অশ্লীলতা ও নৈতিক দুর্নীতির প্রসার ঘটানো। সোর্সে স্পষ্টভাবে বলা হয়েছে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের কাজকে শারীরিক সহিংসতার চেয়েও বেশি ধ্বংসাত্মক বলে মনে করা হয়। কারণ এটি একটা সমাজকে একেবারে ভেতর থেকে কুড়ে কুড়ে নষ্ট করে দেয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আমাদের বুঝতে হবে। রাষ্ট্র কিন্তু মানুষের ব্যক্তিগত ভুল ত্রুটি বা দুর্বলতা ধরার জন্য পেছনে টিকটিকি বা পুলিশ লেলিয়ে দেয় না। ব্যক্তিগত জীবনের ছোটখাটো ত্রুটিগুলো সাধারণত এড়িয়ে যাওয়া হয়। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে একদম অর্গানাইজড উপায়ে সমাজে ফিতনা বা নৈতিক অবক্ষয় ছড়ানোর চেষ্টা করে, কেবল তখনই রাষ্ট্র সেটা ঠেকাতে শক্ত হাতে হস্তক্ষেপ করে। অর্থাৎ মানুষের ব্যক্তিগত দুর্বলতা আর ইচ্ছাকৃত সামাজিক দুর্নীতির মধ্যে একটা খুব পরিষ্কার সীমারেখা টানা হয়েছে এখানে। এবার আসি পঞ্চম অংশে, প্রথম প্রতিরোধক বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে সমাজের ভূমিকা। আমরা যদি খেয়াল করি, দৈনন্দিন জীবনে এই আসল চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্য রক্ষার কাজটা কিন্তু করে থাকে আমাদের পরিবার, সম্প্রদায় এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। ইসলাম বেশিরভাগ নৈতিক বিষয়ের প্রাইমারি দায়িত্ব এই সামাজিক ইউনিটগুলোর উপরই ছেড়ে দিয়েছে। সমাজ যখন নিজেই নৈতিকভাবে সক্রিয় থাকে, তখন রাষ্ট্রকে আর মানুষের একান্ত ব্যক্তিগত আচরণে অযথা নাক গলাতে হয় না। আর এর ফলে সবচেয়ে বড় সুবিধাটা কি হয় জানেন? যেহেতু সমাজ তার নাগরিকদের দৈনন্দিন নৈতিকতার দিকটি নিজেই সামলে নিচ্ছে, তাই রাষ্ট্র তখন বড় বড় কৌশলগত প্রশাসনিক দায়িত্বগুলোতে পুরোপুরি মনোযোগ দিতে পারে। যেমন ধরুন, বৈদেশিক সম্পর্ক, জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা বা ন্যায় বিচার প্রশাসন। এটাকে সত্যি একটা অসাধারণ আর ভীষণ কার্যকর শ্রমবিভাগ বলা যেতে পারে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ষষ্ঠ অংশ, রাজনৈতিক ব্যবস্থার চেয়েও দীর্ঘস্থায়ী হওয়া। সোর্সের সর্বশেষ এবং আমার মতে সবচেয়ে গভীর যুক্তিটা হল, রাজনৈতিক কাঠামোগুলো সবসময় পরিবর্তনশীল। আজ একটা রাষ্ট্র আছে, কাল তার পতন হতে পারে, আবার ভেঙেও পড়তে পারে। কিন্তু দৈনন্দিন নৈতিক চর্চাকে রাষ্ট্রযন্ত্রের জবরদস্তি থেকে আলাদা করে সমাজ ও পরিবারের হাতে ছেড়ে দেওয়ার কারণে কি হয়? বিশ্বাস ও সামাজিক নৈতিকতা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকে। রাষ্ট্র সাময়িকভাবে ধ্বংস হলেও সমাজ ব্যবস্থা এই মূল্যবোধগুলোকে ঠিকই সযত্নে বাঁচিয়ে রাখে। আজকের এই বিশ্লেষণের শেষে এসে চলুন একটা দারুণ ভাবনোদ্রেককারী প্রশ্ন দিয়ে শেষ করি। যদি একটি রাজনৈতিক কাঠামো ধ্বংস করা সম্ভব হয়, কিন্তু তার মূল দর্শন বা সমাজকে ধ্বংস করা না যায়, তবে রাষ্ট্র ও সমাজের এই দায়িত্বের বিভাজন রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকে কিভাবে বদলে দেয়? চিন্তা করে দেখুন তো। এই দ্বৈত কাঠামোর অন্তর্নিহিত তাৎপর্য সত্যিই বিশাল, যা আজকের সোর্স মেটেরিয়াল দারুণভাবে তুলে ধরেছে। আশা করি আজকের এই আলোচনাটি নতুন করে ভাবতে সাহায্য করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।